নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে থাকেন এবং একটা আলোচনার মাধ্যমে অবশ্যই সলিউশন হয়। আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি এবং আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। আয়ুর্বেদ চিকিৎসা আমাদের কী দিচ্ছে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছি, এবং তার সঙ্গে তো আমাদের যেমন একটা বিউটি একটা ডিপার্টমেন্ট আছে, সেটা নিয়েও আমাদের আলোচনা চলে এবং সেই আলোচনাও থাকবে। তার সঙ্গে কিন্তু আমাদের রোগ সম্পর্কিত বিভিন্ন আলোচনা থাকবে। আয়ুর্বেদ চিকিৎসা আপনারা জানেন এমন একটি চিকিৎসা পদ্ধতি, বহু প্রাচীন এই চিকিৎসা, যেটা কিন্তু 5000 বছর আগে সেই চিকিৎসাকে নিয়েই কিন্তু পথ চলা। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস, তারা কিন্তু সেইভাবেই কাজ করছেন এবং ভীষণ মানুষ উপকৃত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এটাই, মানুষ ভালো আছেন এবং নিজেদেরকে ভালো রাখছেন এবং তারা কিন্তু সেইভাবে একটা প্রপার অ্যাডভাইস এবং প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দিচ্ছেন। আজকেও কিন্তু আমরা দুজন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে পেয়েছি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। প্রথমে আমি তাদের সঙ্গে ক্লাব করে নেব। আমার পাশে যিনি বসে রয়েছেন ডক্টর এস খান, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট এবং মেডিকেল অ্যাডভাইজার, এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন ডক্টর এস ভাদুরী, আমাদের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট। এই দুজনকে যখন আমরা সঙ্গে পেয়েছি, আমাদের কিন্তু আলোচনা থাকবে এবং আমরা আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে ভালো একটি সুস্থ সবল জীবন পাবো, সেটা নিয়ে আমাদের বিশদভাবে আলোচনা চলবে। আজকে যে আমরা টপিকটি রেখেছি, আলোচনাটি রেখেছি অবশ্যই স্কিন ডিজিজ নিয়ে, অর্থাৎ স্কিন চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। স্কিন মানে আপনারা জানেন যে আমাদের একটা আভ্যন্তরীণ যেটা হয়, আমাদের অর্গানগুলো আমাদের ভালো রাখা আমাদের খুব জরুরি, এবং তার থেকে বড় কথা বাহ্যিক আবরণ, অর্থাৎ যেটা আমাদের স্কিন ওরিয়েন্টেড, সেটা নিয়ে আমাদের আলোচনা চলবে যে আমরা কিভাবে আমরা একটা আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা সেই স্কিনের চিকিৎসা করব, এবং যদি কোনোভাবে সেটা যত্ন আমরা না করি তার ফলে কি হতে পারে, আমরা এই নিয়ে কিন্তু আলোচনা রাখছি। প্রথমে আমি একটু ডক্টর ভাদুরীর কাছে যাব। এই যে স্কিন ডিজিজ বা বিভিন্ন স্কিনের সমস্যা আমাদের কিন্তু ভীষণভাবে একেবারে ডিস্টার্বেন্স তৈরি করে, আমরা কিভাবে সেটা যত্ন রাখবো, কিভাবে ভালো রাখবো এবং সুস্থ রাখবো মানে স্কিনকে? দেখুন, স্কিনকে যত্নে রাখতে হলে আমাদের বাইরে থেকে এবং ভেতর থেকে দুদিক থেকে আমাদের কিন্তু যত্ন নিতে হবে। ভেতর থেকে দেখতে হবে আমাদের যাতে সুস্থ শরীর থাকে, এবং সুস্থতার মধ্যে সবচেয়ে বেশি আমাদের নজর দিতে হবে আমাদের কিন্তু গাট হেলথের মধ্যে। গাট হেলথ বলতে আমাদের যে পেটের যে সমস্যা যদি থাকে, মানে পেটের স্বাস্থ্য নিয়ে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে সেটা কেমন আছে। যেখানে আমাদের ইনভলভ হচ্ছে আমাদের ডাইজেশনের ব্যাপারগুলো, যেখানে আমাদের লিভার ফাংশনের ব্যাপার থাকছে, যেখানে আমাদের কনস্টিপেশন থাকছে, তার সাথে সাথে দেখতে হবে যে আমাদের অ্যালার্জির ব্যাপারটা নেই তো। এই দুটো জিনিস কিন্তু আমাদের ভেতর থেকে জানতে হবে, ঠিক রাখতে হবে। আর তার পাশাপাশি বাইরের থেকে আভ্যন্তরীণভাবে যেটা আমাদের নজর রাখতে হবে যে আমাদের স্কিন যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে যাতে নোংরা বা কোনো রকম ইনফেকশন না হতে পারে, কোনো রকম যে সেখানে কোনো রকম পলিউশনের প্রভাব না পড়তে পারে, এই সবগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একদম, আমরা অবশ্যই এই বিষয়ে জানবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। আমি শুভমিত থেকে বলছি। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার এপিলেপসি প্রবলেম আছে, তো আচ্ছা আচ্ছা। এজ কত আপনার? বয়স কত? আপনার বয়স কত? বয়স 20। আচ্ছা, শুনুন ডাক্তার বলছেন। এপিলেপসি আপনার কতদিন ধরে আপনার ধরা পড়েছে এটা? হ্যালো, এপিলেপসি সমস্যাটা কতদিন ধরে ধরা পড়েছে? এটা 24 সাল থেকে। 24 সাল থেকে ধরা পড়েছে। এখন কি আপনি মেডিকেশনে আছেন, মেডিসিনের মধ্যে রয়েছেন? হ্যাঁ, মেডিসিনে আছি। আচ্ছা আচ্ছা। এখন মেডিসিন খাওয়ার পরেও কি অ্যাটাকটা হচ্ছে বারে নাকি কমেছে আগে থেকে? আগে থেকে একটু কমেছে দেখছি। আচ্ছা, আপনি এখন কি আয়ুর্বেদে এটা কোনো ট্রিটমেন্ট আছে কিনা সেটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে এইটা আয়ুর্বেদে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। দেখুন, এপিলেপসির প্রবলেমটা কিন্তু এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নার্ভজনিত ব্যাপার, ব্রেন এটার মধ্যে কিন্তু এফেক্ট হয়। তো সেক্ষেত্রে কি হয় যে এটা সাডেনলি অ্যাটাকটা যখনই হয় তখন কি হয়, মানুষ ফেইন্ট হয়ে যায়, অচৈতন্য হয়ে যায়, আবার কিছুক্ষণ পর আস্তে আস্তে তার হোশ চলে আসে।
তো এই জিনিসটা একটা সবচেয়ে হচ্ছে ডেঞ্জারাস, বলবো ডেঞ্জারাস এই জন্য বলছি যে অ্যাটাকটা কখন হবে তার কোনো নির্দিষ্ট টাইম থাকে না, ঠিক আছে, যে কোনো সময় হতে পারে। এবার ধরুন একজন ব্যক্তি যে বাইরে কাজকর্ম করতে গেছে, হঠাৎ করে যদি অ্যাটাকটা হয়ে যায় তাহলে কিন্তু খুব মারাত্মক একটা ঘটনা ঘটে যেতে পারে। এটা হচ্ছে সবচেয়ে আমি বলবো প্রথম ডেঞ্জার, ঠিক আছে। আচ্ছা, তার সাথে সাথে ধরুন লাইফস্টাইলটাও একটু কিন্তু হ্যাম্পার হয়, একটা সবসময় রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়, আর কোনো রোগী তো ভালো নয়। তো আমি একটা কথা বলবো, আয়ুর্বেদে কিন্তু এর প্রপার ট্রিটমেন্ট আছে, এবং আয়ুর্বেদে শুধু মেডিসিন নয়, মেডিসিনের পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা থেরাপি আছে, যেটা কিন্তু এই ব্রেন রিলেটেড বা নার্ভ রিলেটেড প্রবলেমও খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে। যদি আপনি মনে করেন যে একটা এর পার্মানেন্ট সলিউশন দরকার আছে, তাহলে একবার এসে আমাদের সাথে কথা বলুন, আমাদের ডাক্তারবাবুরা প্রপারলি আপনাকে গাইডেন্স দেবে এবং তার সাথে সাথে ট্রিটমেন্ট কি করতে হবে সেটারও পরামর্শ কিন্তু দেবে। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, ডক্টর খানের কাছে যাব, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, কি সমস্যাটা বলুন। আমি জানতে চাইছি যে আপনার ওই সুগারের জন্য মানে হ্যালো বলুন বলুন। যদি যাদের ধরুন সুগার আসে বা খেলেও বা না পারলো তার জন্য নয়, এমনি যে মানে রসের মিষ্টি আর এমনি মানে রস ছাড়া মিষ্টি সুগারের জন্য কোনটা নিরাপদ? মানে রসের মিষ্টি বেশি খেলে মানে রসের মিষ্টি সুগারের পক্ষে বেশি ভালো না, রসের মিষ্টি ভালো না এমনি রস ছাড়া মিষ্টি সুগারের পক্ষে ভালো, সেটা আমার প্রশ্ন আছে। কি বলছেন? আপনার কথাগুলো স্পষ্ট না, একটু ক্লিয়ারলি একটু স্পষ্টভাবে বলুন, ফোনটা একটু দূরে নিয়ে বলুন। বলুন এবার সমস্যাটা আরেকবার একটু বলুন, কি সমস্যা হয়েছে। আমি বলছি আপনার সুগারের জন্য ধরুন রস ছাড়া মিষ্টি ভালো। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি বলুন ডক্টর খান, বলুন রসের মিষ্টি না রস ছাড়া মিষ্টি সুগারের জন্য ভালো, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ডক্টর খান দেখুন, বলুন। সুগারের জন্য যদি সেই মিষ্টিতে সুগার থাকে, মানে একটা সুগার ফ্রি মিষ্টি এখন পাওয়া যায়, সুগারের জন্য সুগার সেই মিষ্টিতে থাকে, তো সেখানে তো অ্যাডেড সুগার থাকতে পারে অনেক সময়, তো সেই ক্ষেত্রে সেই মিষ্টি চলবে না। রসের মিষ্টিতে সুগার থাকে, আর রস ছাড়া মিষ্টিতে যদি সুগার ফ্রি থাকে সেই মিষ্টিটা মানে তুলনামূলক সুগার সেটাতে কম থাকে আর কি। তো সেই মিষ্টিটা আপনার রস ছাড়া মিষ্টিটা খাওয়া যেতে পারে, কিন্তু তাও আপনি দেখবেন যাতে সেই মিষ্টিটা অ্যাডেড সুগার বা সুগার কম থাকে সেই মিষ্টিতে, নাহলে সেটা আপনার সুগার বাড়িয়ে দেবে। আপনার কি প্রবলেম হয়েছে? সুগার কি এসেছে? আমি আমরা অ্যাডভান্স চাই রসের মিষ্টি খেলে সুগার আপনার তাড়াতাড়ি বাড়ে? দেখুন আপনার কি সুগার রয়েছে? সুগার আছে, হালকা আছে। হালকা আছে, তার জন্য কোনো ওষুধ খাচ্ছেন? না না, ওষুধ কিছু খাই না। আচ্ছা, আপনি শুনুন, ব্যাপারটা ঠিক ওই রকম নয় যে সুগারের রসালো খেলে বাড়বে কিনা রস না খেলে বাড়বে, এটা অন্যভাবে বুঝতে হবে আপনার। আপনি শুনতে থাকুন। দেখুন, কোনো মিষ্টি খেলে সুগার বেড়ে যায় বা সুগার হয়ে যায় মানুষের, ওরকম ব্যাপার নয়। অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আপনার ওভারঅল সারাদিনে কি খাচ্ছেন, ঠিক আছে। প্রত্যেকটা খাবারের একটা ক্যালোরিফিক ভ্যালু থাকে, তো সেই হিসাবে দেখতে হবে যে আপনার শরীরে কতটা ক্যালোরি দরকার হচ্ছে এবং সেই ক্যালোরিটা বার্ন হয়ে যাচ্ছে কিনা। যদি এক্সট্রা ক্যালোরি আপনার শরীরে ডিপোজিট হতে থাকে এবং সেটা যদি ব্লাডের মধ্যে চলে যায়, তাহলেই কিন্তু দেখা যাবে যে আপনার ব্লাডে সুগার বাড়ছে। আপনার কথার কথা একটা যদি যুক্তি দিই, তাহলে বুঝতে পারবেন, আপনি 100 গ্রাম কোনো খাবার খেলেন, তার মধ্যে ক্যালোরি আছে ধরুন 500 ক্যালোরি, 100 গ্রাম খাবারে 500 ক্যালোরি। আরেকটা আপনি খেলেন 500 গ্রাম খাবার, কিন্তু তাতে 100 ক্যালোরি, দুটোর মধ্যেই চিনি আছে। তাহলে আপনার খাওয়া কোনটা উচিত? যেটা 500 গ্রাম তাতে কম ক্যালোরি আছে, ঠিক আছে। কারণ ধরুন আপনার সারাদিনে দরকার 200 ক্যালোরি, কথার কথা, এটা এত কম না, আমি জাস্ট উদাহরণের ক্ষেত্রে বলছি। তাহলে যদি আপনি একটা খাবারেই 500 ক্যালোরি খেয়ে ফেলেন, তাহলে তো আপনি এক্সেস অটোমেটিক খেয়ে ফেলছেন, ঠিক আছে। তো এইভাবে বুঝতে হবে, আপনার যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় আর যদি দেখা যায় সেটার আপনার যে কি বলে সুগারের মাত্রাটা আছে সেটা খুব বেশি নয়, তাহলে আপনি হঠাৎ করে একদিন কোনো একটা মিষ্টি খেলেন, এবং সেক্ষেত্রে যে রসওয়ালা আর রস ছাড়া বলতে ব্যাপার নয়, সুগার ফ্রি, যেটা ডাক্তারবাবু বললেন যে সুগার ফ্রি মিষ্টি, কিছু আজকাল মিষ্টি বেরিয়েছে যার মধ্যে সুগারের পার্সেন্টেজটা খুব কম দেয়, বলা হয় ওটা ডায়াবেটিক সুইট, ঠিক আছে, সেটাও হতে পারে। অথবা দেখা যাচ্ছে সুগার ডাইরেক্ট দেওয়া হচ্ছে না, কিছু মানে প্ল্যান্ট আছে তার, সেখান থেকেও মিষ্টতা কিন্তু বজায় থাকে। স্টিভিয়া বলে একটা গাছ আছে, তার কিন্তু যদি আপনি সেটা যদি স্টিভিয়ার এখন অনেক কিছু পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, স্টিভিয়া তারপরে ট্যাবলেটস পাওয়া যায়,
সেগুলো ধরুন ন্যাচারাল, সেগুলো ধরুন আপনার সুইটের মধ্যে যদি দেওয়া থাকে, মিষ্টিতে দেওয়া থাকে, তাহলে অটোমেটিক চিনির ব্যাপারটাই আসছে না। সেটা আপনি একটার জায়গায় 5টাও খেতে পারেন, কিন্তু অথেন্টিক হতে হবে যে সত্যি ওটা স্টিভিয়া দেওয়া এত তৈরি। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনার ইচ্ছে করছে যে মিষ্টি হোক একটা আধটা আপনি খেতেই পারেন। হ্যাঁ, তার পাশাপাশি সুগার কন্ট্রোল করতে শুধু মিষ্টি কম খেলে সুগার বাড়বে না এরকমটা কথা নয়। তার জন্য আপনার পুরো লাইফস্টাইল ঠিক রাখতে হবে, আপনার মানে দৈনন্দিন যে ফুড হ্যাবিট সেটাকে ম্যানেজ করতে হবে। কেন হচ্ছে, আমরা সাধারণত ব্লাড সুগার টেস্ট করি, ফাস্টিং আর বিপি, সেটা আজকে যা আছে কালকে চেঞ্জ হতে পারে অনেক সময়, কারণ আপনার খাওয়াটা ডেইলি এক থাকে না। কোনোদিন হয়তো বেশি খাবার খেয়ে নিচ্ছেন যার মধ্যে সুগার বেশি, কোনোদিন হয়তো কম খাচ্ছেন। কিন্তু যখন HbA1c আপনার যে একটা অ্যাভারেজ সুগারেরটা আমরা দেখি 3 মাসের একটা অ্যাভারেজ দেয়, সেটা যদি ঠিক থাকে বুঝবেন তাহলে আপনার সুগার কন্ট্রোলে আছে বা আপনি ডায়াবেটিক নয়। কিন্তু সেটা যদি বেশি থাকে তাহলে আপনি আজকে রিপোর্ট করে ফাস্টিংয়ে দেখলেন কম আছে, তার মানে এটা ভাববেন না যে আপনার কম আছে, বা আজকে দেখলেন যে রিপোর্ট করে আপনার খাবার পর পিপি সুগার অনেক বেশি হাই হয়ে গেছে, তার মানে এটাই নয় যে আপনার কালকেই ওষুধ স্টার্ট হয়ে যাবে, এরকমটা ব্যাপার নয়। এগুলো মাথায় রেখে চলবেন, সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রপার একটা নিজের অ্যাডভাইস চান, যদি সঠিক জানতে চান যে আপনার সুগারের লেভেলটা কি আছে, ওষুধ খাওয়া উচিত কিনা বা লাইফস্টাইল চেঞ্জ করলে ঠিক হবে কিনা, তাহলে একবার ফোন কল করে আমাদের কাছে চলে আসুন। একদম, অবশ্যই আমরা আরও এই বিষয়ে জানবো যে আমাদের যে টপিকটি রেখেছি স্কিন নিয়ে আমরা আজকে আলোচনা রাখছি, তার আগে আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যাটা বলুন, আর কোথা থেকে ফোন করছেন? আমি তারকেশ্বর থেকে বলছি। সমস্যাটা বলুন। আমি সমস্যা বলতে আমারও আর কি মুখে রস বেরোচ্ছে, তারপরে হাতের ছাল উঠছে, গরমটা পড়ার পর থেকেই এগুলো একটু বেশি হচ্ছে। আমার আগে কোনোদিনও হাতের ছাল ওঠেনি। কোনো কি ট্রিটমেন্টে আছেন? হ্যাঁ, কোনো ট্রিটমেন্ট করেছেন র্যাশেস বা আমার এইসব হাতের সমস্যা? ছালটা কেন হচ্ছে বুঝতে পারছি না তো। আচ্ছা আচ্ছা, শুনুন ডাক্তারবাবু। কত বয়স আপনার? কত? 24। আচ্ছা, আপনার পিরিয়ড ঠিকঠাক হয়? হ্যাঁ ঠিকঠাকই হয়। পটি ক্লিয়ার হয়? হ্যাঁ পটি ক্লিয়ার হয়। আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনি যে বলছেন যে আপনার আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? না, ওই হাতে প্রচুর ছাল উঠছে, এবছরে এটা প্রথম, কেন হচ্ছে বুঝতে পারছি না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, বলছেন ডাক্তার। দেখুন, একটা ছাতে ছাল উঠছে, এটা অনেকের একটা টাইমে হয়, যে ফেব্রুয়ারি মার্চের সময় করে এটা বেশিরভাগ মানুষের হয় আর কি। তো এটা একটা সিজনাল কারণ, আপনার যদি কোনো কারণে স্কিন খুব সেনসিটিভ হয়ে থাকে বা স্কিন খুব থাকে, তো এটা হয়। এবার এখন তো সিজন খুব চেঞ্জ হচ্ছে, আজকে ধরুন এখন যে গরমটা পড়েছে, এই গরমটা তো আগামী গত 5 বছর আগে ছিল না। তো ওই গরমের কারণে আপনার যদি অয়েলি স্কিন হয়, তো সেই কারণে সেই স্কিন যদি কোনো কারণে ড্রাই হতে থাকে, তখন আপনার ওই হাতে বলছেন ছাল উঠছে, বা পায়ে দেখবেন বা হাতের আঙুল টাঙুলে ছাল উঠতে থাকে আর কি। তো এটাতে অনেক সময় হয় আপনার ধরুন ভেতরে যে ব্লাড আছে, মানে আমাদের ইন্টারনাল যে ব্লাড সাপ্লাই আছে, সেই ব্লাডের মধ্যে কোনো কারণে ইমপিউরিটি চলে আসে, মানে রক্ত দূষিত হয় বলতে গেলে, যেটা বাংলা কথায় আর কি। তো সেটা বিভিন্ন কারণে হতে পারে। আজকে ধরুন বলছেন আপনার খাওয়া দাওয়া ঠিক আছে, আপনার পটি ক্লিয়ার হয়, আপনার এমনি কোনো সমস্যা নেই। তো এবারে কোনো কারণে হতে পারে আপনি হয়তো এই গরমে একটু খাওয়া দাওয়ার কোনো কিছু চেঞ্জ করেছেন, তো সেই কারণে আপনার ভিতরে হয়তো মানে এটা বুঝতে পারবেন না আপনি, আপনার ভেতরে ব্লাড হয়তো ইমপিউরিফিকেশন হয়েছে না, মানে দূষিত ব্লাড এসছে। তো সেটাকে আপনার পিউরিফিকেশন করে দিলে, ব্লাড করে দিলে, মানে আপনার যে একটা মেডিসিনের থ্রু দিয়ে বা কোনো ডায়েট চার্টের থ্রু দিয়ে আপনার এটা যদি ঠিক করে দেন, তো আপনার এই ছাল ওঠাটা এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। র্যাশ হলে সেটা ভয়ের কারণ, ছালটা যদি উঠে যে নতুন আপনার স্কিন বেরিয়ে আসে, সেটা ভয়ের কোনো সেটা কারণ নেই। তো আপনি আপনার আশেপাশে যে আমাদের চেম্বার আছে, সেখানে এসে আপনি কথা বলুন, এটা যে কী সমস্যাটা দেখতে হবে, এটা তো না দেখে বলে দেন, কোনো স্কিনের ডিজিজ না দেখে বলা ঠিক না। তো এটা আপনার যে যদি রক্ত মানে প্রবলেম হয়ে থাকে, যে মানে ইমপিউরিফিকেশন ব্লাড আপনার শরীরে আছে, তো সেটাকে আপনার মেডিসিন দিয়ে ঠিক করে দেওয়া যাবে, কোনো অসুবিধা সম্পর্ক নেই কেন। একদম, আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আমি ডক্টর খানের কাছে যাব। এই যে অনেক সময় আমাদের দেখে এক্সিমা বা এই ভীষণ চুলকাচ্ছে, ভীষণ র্যাশেস, মানে এই যেটা ওর প্রবলেমটা হয়েছে, যে বন্ধু ফোন করেছিলেন, খুব একটা মেজর প্রবলেম। বিশেষ করে গরমের সময় জামা কাপড় যখন আমরা ড্রেস পাল্টাই, তখনই যেন একটু ইচিং হচ্ছে, একটু চুলকাচ্ছে, এক্সিমা, মানে চুলকাতে চুলকাতে এমনও রক্ত অনেক সময় বেরিয়ে যায়, কষ বা রক্ত বেরিয়ে যায়। এটা কিভাবে এটা সলিউশন, আয়ুর্বেদ চিকিৎসা কী বলছে? অ্যাকচুয়ালি এক্সিমা বা এই যে জিনিসগুলো হয়, এগুলো হ্যাঁ গরমে ঘাম থেকে হয়। আমাদের তো যদি সিবিএসএস থেকে আমাদের প্রচুর মানে ঘাম বেরিয়ে আসে বা সিবাম বেরিয়ে আসে, তো সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো এসে থাকে আর কি। এক্সিমা মানে
এক্সিমা সহজে হয় না কারো, যদি কেউ একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, মানে ধরুন সে এই গরমে তো উচিত সবারই দুবার করে আমাদের স্নান করা উচিত, সেখানে কেউ একবার স্নান করলো বা আজকে যে জামা কাপড়টা পরছে সেটাকে না ধুয়ে সেটা কালকে আবার পরে নিল। তো এবারে একটা ব্যাপার থাকে, সেই জামা কাপড়ের মধ্যে তো কিছু হলেও মানে জীবাণু থাকছে আপনার, বা রাস্তায় যে বেরোচ্ছে সে পলিউশন থাকছে। তো আগে আপনাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে এরকম না যে দুবেলায় আপনাকে খুব ভালো করে সাবান টাবান মেখে শ্যাম্পু করে স্নান করতে হবে। স্কিনটাকে না পরিষ্কার ভালো করে ধুয়ে দেয়, একবার ধরুন খুব ভালো করে স্নান করলেন, একবার সন্ধ্যে আগে একবার একটু গাটাকে ধুয়ে নিলেন ভালো করে, মানে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে গামছা দিয়ে মুছে একটু ধুয়ে নিলেন আর কি। আর যে জামা কাপড়টা পরছে সেটাকে ভালো, আজকে যেটা পরলে সেটা কালকে আর পরা চলবে না, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে কেচে নিয়ে তারপরের দিন আবার সেটাকে নতুন করে পরতে হবে একই। তাহলে কি হবে, স্কিনটাও পরিষ্কার থাকবে, জামা কাপড় পরিষ্কার থাকবে, আর ঘামটা যদি জমে ঘামটাকে করা চলবে না, মানে ঘামটাকে ভালো করে মুছে করে রাখতে হবে, তাহলে এক্সিমাটা হবে না। আর একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, যেটা বললাম তখন আগের বারে, যে খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে। এই মুহূর্তে যদি আমরা খুব বেশি মানে অয়েলি ফুড খেয়ে ফেলি বা করে ফেলি, তো সেই ক্ষেত্রে আমাদের আবার প্রবলেম আসতে পারে। এই মুহূর্তে একটু সেদ্ধ খাবার বা একটু ঠান্ডা জল বা একটু ঠান্ডা কোনো ফল টল এসব খাওয়া উচিত অন্য খাবারের থেকে। যার স্কিনের সমস্যা আছে তাকে একটু ভালো করে থাকতে হবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কেয়ারফুল থাকতে হবে স্কিনটা নিয়ে। একদম। আমি ডক্টর ভাদুরীর কাছে যাব। ডাক্তারবাবু, আমরা আজকে যে স্কিন ওরিয়েন্টেড নিয়ে আলোচনা করছি, এটা অনেক সময় দেখা যায় যে আমাদের হয়তো বাহ্যিক আবরণটা অনেক সময় তার রিফ্লেকশনকে অনেকটা পড়ে, যখন আমাদের আভ্যন্তরীণ আমাদের অর্গানগুলো যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কোনোভাবে তার ডিজিজ তৈরি হয়, আমরা কিভাবে সেটা বুঝবো যে আমাদের স্কিনের ওপরে কতটা তার রিফ্লেকশন পড়বে, বা কিভাবে সেটাকে আপনি অ্যাডভাইস দেবেন প্রপার? দেখুন, আমাদের যদি ভেতরে কোনো সমস্যা থাকে তার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্কিনের ওপরে কিন্তু তার একটা রিফ্লেকশন বা ধরুন এফেক্ট কিন্তু আমরা দেখতে পাই। যেমন ধরুন, যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, দেখবেন যে স্কিনটা খুব ড্রাই হচ্ছে, ঠিক আছে, এবং বয়সের আগেই যেন বয়সের ছাপ পড়ে যাচ্ছে, এটা একটা দেখা দেয়। আবার দেখুন, অনেক সময় দেখেন সুগারও যখন থাকে কারো, তখনও কিন্তু স্কিনের মধ্যে ড্রাইনেস দেখা দেয়। অনেক সময় দেখা যায় যে মানুষের যখন হিমোগ্লোবিন কম থাকছে, সেখানে গায়ের রংটা ফ্যাকাশে হয়ে থাকছে, ঠিক আছে, সেখানে যেন মনে হয় যে প্রাণ নেই, সাদাটাই হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, পেল কালার, যেটা পেল হয়ে যায় বলে, ঠিক আছে। আচ্ছা, আবার এমন সময় অনেক সময় দেখা যায় ধরুন লিভারের বিভিন্ন সমস্যা হচ্ছে, সেটা ফ্যাটি লিভার হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, বা ধরুন লিভারের জন্ডিস হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কি হয়, বিভিন্ন রকমের পিগমেন্টেশনের প্রবলেম দেখা যায়। অনেক সময় কি হয় যে হলদেটে জন্ডিস যখন হয়, দেখা যায় চোখের সাদা অংশটা, তারপরে স্কিনের অংশটা হলদেটে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে লিভারের ফাংশন ঠিক হচ্ছে না বলে র্যাশ উঠছে, অ্যাকনে বেড়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে লিভারের ফাংশন ঠিক হচ্ছে না, লিভার প্রচণ্ড গরম হয়ে গেছে, সেখানে দেখা যায় হাইপার পিগমেন্টেশনও হয়। আবার দেখা যায় হাইপো পিগমেন্টেশন। হাইপার পিগমেন্টেশন মানে মেচেদা, এই ধরনের জিনিসগুলো, চোখের নিচে কালি, চোখে গালের ওপরে মেচেদার দাগ, নাকের ওপরে মেচেদার দাগ, কালো স্পট, এগুলো হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হাইপো পিগমেন্টেশন, যেমনি ভিটিলিগো, মানে সেতির মতো সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সেতি না হলেও কিন্তু আনইভেন স্কিন, মানে স্কিনের কালারটা আনইভেন, কোথাও সাদাটে কোথাও নর্মাল কালার, এরকম কিন্তু হয়। ওটা বাচ্চাদের মধ্যে বেশি হয় দেখা যায়। তো এইরকম সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই, যেটা দিয়ে আমরা স্কিন দেখে বোঝা যায় যে ভেতরে কিন্তু কিছু একটা সমস্যা রয়েছে। তার জন্য অবশ্যই সবসময় এটাই মাথায় রাখতে হবে, যদি স্কিনের মধ্যে কোনো সমস্যা দেখছেন, সেটাকে নিজে নিজে ডাক্তারি না করে অবশ্যই একজন ডাক্তারবাবুর কাছে যাবেন, পরামর্শ করবেন যে আমার স্কিনে এই প্রবলেমগুলো এসছে। উনি হয়তো আপনার স্কিন দেখে বুঝে যাবেন, বা কোনো টেস্ট করতে হলে টেস্ট করবেন যে ভেতরে কিছু সমস্যা আছে কিনা। ভেতরের সমস্যাটা যদি সেরে যায়, দেখবেন স্কিনের প্রবলেমটা অটোমেটিক সেরে গেছে। এবং অলরেডি যে প্রবলেমগুলো এসে গেছে তার জন্য কিছু কিন্তু ট্রিটমেন্ট থাকে, যেটা বাইরে থেকেই করতে হয়, ঠিক আছে। লাইলিগেন্স এরকম ইন্টারন্যাশনাল লেভেলের কিছু ট্রিটমেন্ট আছে, লেজারের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে, যেগুলো ওপর থেকেও কিন্তু স্কিনটা ট্রিটমেন্ট করা হয় এবং স্কিনের যত্ন নেওয়া হয়। একদম, আমরা এই বিষয়ে জানবো, অবশ্যই আরো ডিটেলসটা জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি বলছি, আমি নিকুল সন্ধ্যা পাল। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলুন, কি সমস্যাটা বলুন। বলছি, আমার মাথায় না ছোট ছোট কেমন একটা যেন ঘামাচির মতন হয়েছে, জানেন, আর এত চুলকায়, চুলকাতে না, এক সময় আবার কেমন রক্তের মতন একটা কি যেন মানে লাগে আমার হাতে কাছে। বয়স কত আপনার?
আমার বয়স প্রায় তাও 70। 70 কাছে। আচ্ছা আচ্ছা, আর কারণ কোনো ট্রিটমেন্টে আছেন, কোনো ট্রিটমেন্ট করেছেন? না, আমি তো কোনো কিছু কাউকে দেখাইনি, এই কিছুদিন ধরে হয়েছে, তো আপনি ফোন করলাম। আচ্ছা শুনুন, ডাক্তারবাবু বলছেন, ডক্টর খান কি বলবেন? আচ্ছা, আপনার এটা শুধু মাথাতেই হয়েছে না অন্য কথা হয়েছে? না, শুধু মাথাতেই হয়েছে, আর তো কোথাও হয়নি। চুলকাচ্ছে? হ্যাঁ আচ্ছা, কোনো রস বেরোচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে একটু মনে হয় হাতে আঙুলে টাঙুলে ফুটে উঠলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন টিভিতে। আপনি টিভিতে শুনুন। দেখুন, আপনার যেটা হয়েছে বলছেন ওটা সোরিয়াসিসের মধ্যে পড়ে, মানে একটা স্কিনের একটা মানে অ্যালার্জি বা স্কিনের একটা ডিজিজ ওটা। তো ওটা আপনার নখ দিয়ে তো চুলকানো চলবেই না, আর ওটার জন্য আপনার মানে এই গরমে চুল আচার সমস্যা হবে এই হবে। তো এটা আপনি ফেলে রাখবেন না, ওটা আপনি ইমিডিয়েট কোনো ডাক্তারবাবুকে দেখান, কারণ ওই যে সমস্যাটা হয়েছে ওটা যদি আপনার ছড়িয়ে যায় পুরো মাথাতে, তখন এটা আরও সমস্যা হবে, আর মাথা থেকে ওটা শরীরের অন্য জায়গাতেও ওটা হতে পারে, কারণ ওটা খুব ইনফেকশিয়াস আর কি ওই জিনিসটা। ওটা আপনার মানে যেখানে হাত যাবে বা ওই যে রস বেরোচ্ছে বললেন, ওটা থেকেও আপনার শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। তো ওটার এখন ইমিডিয়েট ট্রিটমেন্ট করান, ওটার জন্য ভালো আয়ুর্বেদিক চিকিৎসা আছে। আপনি আপনার আশেপাশে নিকটস্থ যে আমাদের আয়ুর্বেদিক চেম্বার আছে সেখানে এসে আপনি দেখান জিনিসটা। দেখুন, আপনি মুখে বলছেন ঠিক আছে শুনলাম, বাট না দেখলে জিনিসটা পুরোপুরি বলা যায় না কি হয়েছে ওটা। তবে এটা সোরিয়াসিস হয়েছে, তো এটা আপনার ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্ট না করালে ওই জিনিসটা আপনি বাড়িতে ফেলে রাখলে ওটা এমনি এমনি ঠিক হবে না, তাড়াতাড়ি আপনি ওটা চিকিৎসা করান। একদম, আমরা অবশ্যই আমরা আলোচনা ফিরবো। তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, যিনি আমার বাঁ পাশে বসে আছেন, ডক্টর এস ভাদুরী, তাকে পাচ্ছেন 15/5-25 পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, এবং মেছেদাতে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা পাচ্ছেন বহরমপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং আপনারা পাচ্ছেন আচ্ছা এবং ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন বহরমপুরে পাচ্ছেন, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং পাচ্ছেন কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া আপনারা আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা কিন্তু ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা এবং রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং আপনারা পাচ্ছেন গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী উপস্থিত থাকছেন, এবং আগরতলাতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এবং আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি আপনারা কিন্তু প্রত্যেকটি ডক্টরকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা উত্তর কলকাতার হাতিবাগানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু শিফট করেছে, শোভাবাজারটা হাতিবাগানে পাচ্ছেন, এবং কিন্তু দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন বন্ধুরা, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন বন্ধুরা, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, যেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন প্রত্যেক বৃহস্পতিবার আমতলাতে। আপনাদের ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন, কখন কোন ডাক্তারবাবুরা আপনাদের চেম্বারে রয়েছেন, এবং আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে সেই বিষয়ে কিন্তু আপনারা একদম বিশদভাবে জেনে যাচ্ছেন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, প্লিজ তার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে, তাহলে কী হয় সেটা আরও সুন্দরভাবে প্রপার ডায়াগনোসিসটা পাচ্ছেন, এবং তার সঙ্গে প্রপার ট্রিটমেন্টটা পেয়ে আপনারা একটা সুস্থ সবল সতেজ জীবন কিন্তু লিড করতে পারছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো।
ডক্টর ভাদুরীর কাছে যাব। এই যে অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা শুনি যেটা যে লিভারের সমস্যা থেকে কিন্তু আমাদের একটা স্কিনের প্রবলেম আসতে পারে। আমরা যদি সে বিষয়ে একটু জানি। হ্যাঁ, একটু আগেই যেটা বলছিলাম যে লিভারের বিভিন্ন সমস্যা থেকে কিন্তু স্কিনের মধ্যে তার রিফ্লেকশন আসে, ঠিক আছে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে স্কিনকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে ভেতর থেকেও আমাদের সুস্থ থাকতে হবে, এবং তার মধ্যে যেটা বললাম যে পেটের সমস্যাগুলো যাতে না আসে সেটা মাথায় রাখতে হবে। পেটের দেখুন আমরা কতগুলো প্রবলেম খুব সাধারণভাবে দেখতে পাই, যেমন হচ্ছে ধরুন বদহজমের মানে হজম না হওয়া, ইনডাইজেশনের সমস্যা, মানে খাদ্য খাবার খেলেন আপনি কিন্তু সেটা ঠিকমতো হজম হলো না, পেটের গন্ডগোল হলো, পেট ব্যথা হলো, পেটে গ্যাস হলো, তারপরে দেখা গেল স্টুলটা পাতলা হওয়া শুরু হয়েছে, বা কারো ক্ষেত্রে আরেকটু বাড়াবাড়ি হলেও দেখা যায় যে বমিও হচ্ছে। তার মানে সেই খাদ্য খাওয়াটা আপনি যেটা খেলেন ঠিকমতো হজম হলো না। দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় যে আমরা যে খাদ্য খাবার খাচ্ছি সেগুলো দেখা যাচ্ছে যে বর্জ্য পদার্থ, স্টুলটা কিন্তু আমাদের পরিষ্কার হচ্ছে না, কনস্টিপেশন হচ্ছে। তো কনস্টিপেশন হলেও দেখা যায় সেখানে আমাদের কি হয়, গ্যাসের সমস্যা হয়ে যায়। আর খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছে, অটাইমে খাওয়া দাওয়া হচ্ছে, সেখানে কি হয় আমাদের অ্যাসিডের সমস্যাটা কিন্তু বেড়ে যায়, যেটা আমরা হাইপার অ্যাসিডিটি বলি। এই সবগুলোর সাথেই কিন্তু আমাদের লিভার একটা রোল প্লে করে এই ব্যাপারগুলো ঠিকঠাক রাখার জন্য। কিন্তু যখন আমাদের লিভারের সমস্যা হয় তখন লিভার নিজেকে সুস্থ করবে না অন্যদের কাজগুলো ঠিকঠাক করে দেখাশোনা করবে, যেটা একটা মানুষের ক্ষেত্রেও কিন্তু হয়। যখন আমরা ধরুন কোনোদিন যদি অসুস্থ হয়ে যাই বা ধরুন জ্বরজারি হলো, তখন আমাদের কাজগুলো আমরা ঠিকমতো করতে পারি না, কাজে কনসেন্ট্রেট করতে পারি না, বা আমাদের কোনো একটা কাজ দিলে সেটা দেখা যাচ্ছে একটু সমস্যা হচ্ছে কমপ্লিট করতে বা নজর করতে সেদিকটায়। আমাদের লিভারের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়, এবং লিভার যখন ক্ষতিগ্রস্ত হয় সে বিভিন্ন সিমটম দেখায়, যেটা আগেও বলেছি আবার বলছি যে লিভারের যখন সমস্যা হবে, ধরুন অনেক সময় লিভারে জন্ডিস হলে সেখানে দেখবেন পেল কালার হয়ে যাবে, মানে ইয়েলোইশ কালার হয়ে যাবে, ঠিক আছে, যেটা পাণ্ডু রোগ হিসাবেও কিন্তু বলা হয়। একটা কথা আছে পাণ্ডু রোগ, কারণ এটা কি হয়, এই রোগটা হলে গায়ের রং কিন্তু হলদেটে হয়ে যায়, এটা গেল। আবার অনেক সময় দেখা যাচ্ছে লিভার ঠিক কাজ করতে পারছে না, লিভারের ওপরে অনেক বেশি মানে চাপ পড়ছে, লিভার রেস্টই পাচ্ছে না, অতিরিক্তভাবে তার উপরে পরিশ্রম করতে হচ্ছে, সে সময় দেখা যায় কি লিভারের জন্য স্কিনের ওপরে র্যাশ আসছে, বিভিন্ন ধরনের র্যাশ চুলকোচ্ছে, বা দেখা যায় যে সাদা কালো বা সাদা দাগ বা কালো দাগ এই সমস্যাগুলো আসছে। তারপরে আবার এরকম হয় ধরুন লিভারের সমস্যা থেকে দেখা যায় যে আপনার ব্রণগুলো কিন্তু অনেক সময় বেড়ে যায়। এমনকি লিভারের সমস্যা থেকে যদি কারো ধরুন ক্যান্সার হয়েছে, লিভার ক্যান্সার, সেখানে দেখা যায় যে গায়ের মধ্যে কিন্তু অনেক সময় র্যাশ বা গোটা কিন্তু চলে আসে। তো মানে গোটা গায়ে হয়ে যাওয়া মানে র্যাশ চলে আসে মানে ক্যান্সার হয়ে গেল এরকমটা ভাবার কোনো কারণই নেই। কিন্তু যখন স্কিনের উপরে কোনো একটা প্রবলেম হয় সেটা একটু নজর রাখতে হয় যে নিজে নিজে ডাক্তারি না করে ডাক্তারবাবুদের দেখানো উচিত, কারণ ভেতরে যদি লিভার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার টেস্ট করলেই বেরিয়ে যাবে যে সেখানে যদি লিভার ফাংশন টেস্ট করা হয় লিভারটা কেমন আছে সেগুলো পাওয়া যায়, ঠিক আছে। তো সেইগুলো করলে ডাক্তারবাবুরা বুঝে যায় যে কনফার্ম হয়ে যায় যে আপনার কোন সমস্যা থেকে লিভারে স্কিনে ওই প্রবলেমটা আসছে, এবং সেভাবে ট্রিটমেন্ট করলে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছেন। একদম, আমরা অবশ্যই আরো এই বিষয়ে জানবো। আরেকজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। সোমনাথ বলছিলাম। কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে এই গরমে খাওয়া দাওয়া রুচি খাচ্ছে না। আচ্ছা, খাওয়া দাওয়া রুচি হচ্ছে না। হ্যালো, আপনার বয়স কত? বয়স 27। গ্যাস অম্বল হচ্ছে কিছু? যে সম্পর্কে বর্তমান তো নেই, কিন্তু আগে। আচ্ছা, গলা বুক জ্বালা করছে? না না না। খাবার রুচি আসছে না মানে কি, মানে দিনে কবেলা খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া বলতে যখন খেতে ইচ্ছে হচ্ছে না, একটু খেতে পেট ভালো আছে। আচ্ছা, বাইরে বেরোতে হয় কাজ করার জন্য রোদে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন, আমি টিভিতে শুনুন। টিভিতে দেখুন, খাওয়া দাওয়া রুচি আসছে না এই জিনিসটাকে আমরা বলি, যেটা অ্যানোরেক্সিয়া বলি, যে অরুচি, মানে ইংলিশে বলি অ্যানোরেক্সিয়া। তো অরুচিটা আসে তখনই যখন আপনার মানে একটা টেস্ট মানে থাকে না জিভের মধ্যে, যে আমাদের স্বাদ করে গিয়েছে, তো সেখানে আমাদের ইচ্ছে করে না। একটা হয় দেখবেন জ্বর হলে খেতে ইচ্ছা করে না, দেখবেন যে ভালো লাগছে না, কিছু খাওয়া দাওয়া করবো না। তো সেটা কি জ্বরের ক্ষেত্রেও সেটা হয়, যে আমাদের যদি আমরা কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন খাবার কিছু খাই, সেটার জন্য আমাদের কিছু গুড ব্যাকটেরিয়া মারা যায়, তো তার কারণে আমাদের মনে হয় না কিছু খাবো না, থাকে এমনি জাস্ট জল টল খেয়ে থাকি বা ইয়ে করে থাকি। তো এখন গরমের কারণে খেতে ইচ্ছে করছে না, মানে কি আপনার মধ্যে মানে
একটা অরুচির ভাব এসছে, তো আপনি বা রোদে বেরোচ্ছেন বলেন, আপনি ঘন ঘন জল পান করুন। মিনিমাম এই গরমে আপনি 4 লিটার করে জল পান করুন। আর একটা প্রপার স্লিপ, মানে একটা প্রপার স্লিপ সাইকেল মেনটেন করুন। ধরুন আপনি 12টার মধ্যে ঘুমিয়ে গেলেন, পারলে 10টার মধ্যে ঘুমিয়ে যান, যদি না পারেন তা 12টার মধ্যে ঘুমিয়ে যান, আর 6 ঘন্টা মিনিমাম আপনি ঘুমোন। আর বাইরে যখন বেরোচ্ছেন সেখানে বাইরে আপনি ঠান্ডা জল মানে অল্প করে নিয়ে যান, বা ওআরএস খেতে পারেন বাইরে গিয়ে। বা আপনার যদি পেটের সমস্যা আগে হয়েছে, বলছে গ্যাসের সমস্যা হচ্ছে, তো সেই সমস্যাগুলো আপনাকে এখন খাওয়া দাওয়া ঠিক করতে হবে। আর এখন বাইরে খাওয়া দাওয়া বলতে আপনি ধরুন বাইরে বেরিয়ে ঠান্ডা জল বা ডাবের জল, বেলের শরবত, আখের রস, ঠিক আছে, এইসব খাওয়াগুলো করতে পারেন খাওয়া দাওয়া। আর আপনি যে অরুচি আসতে বলছেন সেই কারণে আপনি এখন এইসব খাবারগুলো খান, বাট এরকম না যে আপনি খুব তেল ঝাল মশলা খাবার খাবেন। আর অল্প অল্প করে খান, বেশি খাওয়ার দরকার নেই, তাহলে আপনার দেখবেন ঠিক হয়ে যাবে। তাতেও যদি ঠিক না হয় তো আপনি আমাদের যে আপনার নিকটস্থ চেম্বার আছে সেখানে এসে আপনি কথা বলুন, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। একদম। আমি অবশ্যই আরেকবার জানিয়ে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন আমি তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। মে এবং জুন মাসে বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর এস ভাদুরী। এবং ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আরদেকে পেয়ে যাচ্ছেন, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 18/5-25 পেয়ে যাচ্ছেন। হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, আরামবাগে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, এবং খড়গপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, এবং আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, এবং আপনারা পাচ্ছেন রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, এবং আপনারা পাচ্ছেন গঙ্গারামপুরে পাচ্ছেন আপনারা কিন্তু ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী উপস্থিত থাকছেন, এবং আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। আর আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টরকে আপনারা পাচ্ছেন, এক্সপিরিয়েন্স ডক্টরদের। এবং হাতিবাগানে পাচ্ছেন, উত্তর কলকাতার হাতিবাগানে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন বন্ধুরা। এছাড়া খিদিরপুরে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, এবং হাওড়ার শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টর উপস্থিত থাকেন। এবং হেল্পিং নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু বিশদে জানতে পাচ্ছেন, এবং কোথায় চেম্বার কাছাকাছি না দূরে আপনার বাড়ি থেকে সেই বিষয়ে ডিটেলসটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তার কিন্তু প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে, তাহলে কি হয় সেগুলোর সুন্দরভাবে প্রপার ডায়াগনোসিসটা এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটি সুস্থ সবল সতেজ জীবন কিন্তু উপহার পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি হলদিয়া থেকে অরূপ মাইতি বলছি। আচ্ছা, নমস্কার আপনাকে। বলুন অরূপ বাবু, কি সমস্যা? ডাক্তারবাবুদেরও নমস্কার। আমি একটা জিনিস নিয়ে জানতে চাইছি, পার্টিকুলার গরমকাল হলে মানে আমার স্কিনের মধ্যে ছোট ছোট র্যাশ হয়ে থাকে, তো এটা অনেক সময় কমে যায় অটোমেটিক্যালি, অনেক সময় কিন্তু সুদল কিংবা অন্য কোনো জিনিস মেখেও কিন্তু কমতে যায়। এটার কি আয়ুর্বেদিক মতে সলিউশন কিংবা প্রতিকার, আর এটার ব্যাপারে যদি ডাক্তারবাবু একটু আলোচনা করেন। ডক্টর ভাদুরী। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে সেটা একটা হিট অ্যালার্জি হতে পারে, ঠিক আছে, কারণ গরমকালেই আপনার জিনিসটা হয়, এবং হিট অ্যালার্জি পার্টিকুলার ডাক্তারবাবু গরমকালেই এটা বেশি হয়। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা যেটা করতে হবে আপনার গরমটাকে ভেতর থেকে কিন্তু আপনার ঠিক রাখতে হবে। মানে আমাদের যে বডি টেম্পারেচার গরমকালে যেহেতু আমাদের অতিরিক্ত বাইরেতে গরম থাকে, আমাদের ভেতরটাও কিন্তু আস্তে আস্তে হিটেড হতে থাকে। আচ্ছা, সেই জন্য আমাদের খাদ্য খাবারগুলো এমন খেতে হবে যাতে আমাদের বডি টেম্পারেচার ঠিক নর্মাল স্টেটে থাকে, এবং সেখানে কি করতে হবে যে রিচ খাওয়া দাওয়াগুলো খাওয়া চলবে না, অতিরিক্ত মাংস মানে কি বলো
মাংস জাতীয় খাবার বা ননভেজ খাবারগুলোকে যতটা পারা যাবে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি যে রান্নাগুলো হবে, রান্নাগুলো কিন্তু হালকা, মানে অতিরিক্ত মানে ডাক্তারবাবু আপনি কি মাছ অ্যাভয়েড করতে বলছেন? না, যতটা পারা যাবে, ধরুন মাংসর যে ব্যাপারটা যেটা বলছি সেটা যতটা পারা যাবে মাংসটা তো আপনি বলেই দিলেন, মাছও কি অ্যাভয়েড করবো? না, মাছটা খেতে পারেন কিন্তু হালকা করে, মানে অতিরিক্ত কষিয়ে অতিরিক্ত পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করা তখন কিন্তু খারাপ এই গরমের মধ্যে, কারণ ওটা ডাইজেস্ট হতে অসুবিধা হয় যেখানে, এবং যেখানে মানে যাতে এমন খাওয়া খাবেন যাতে ইজিলি ডাইজেস্টেবল হয় খাওয়াটা, না হলে কি হবে লিভারের ওপরে চাপ পড়ে এবং লিভার হিটেড হলে কিন্তু বিভিন্ন সমস্যা স্কিনের মধ্যে আমরা দেখতে পারি। আচ্ছা ডাক্তারবাবু, আমি তো হলদিয়াতে থাকি, হলদিয়াতেও দেখলাম আপনাদের চেম্বার রয়েছে, তো আমি কি একবার হলদিয়া চেম্বারে ভিজিট করবো? অবশ্যই, আপনি হেল্পলাইন নাম্বারে কল করে নিন, কবে ডেট আছে কি আছে ওরা ডিটেলস আপনাকে জানিয়ে দেবে, সেবার গিয়ে একবার কথা বলুন, পরামর্শ নিন, ধন্যবাদ। এবং সেখানে গিয়ে আপনি কথা বলুন, এবং আপনার সমস্যাটা যদি নর্মালভাবে মানে এমনি জাস্ট লাইফস্টাইল ম্যানেজমেন্ট করেও ঠিক না হয়, অবশ্যই আমাদের ওষুধ আছে, সেই ওষুধের ট্রিটমেন্ট করলে আপনার কিন্তু এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় এই অ্যালার্জিগুলো হয়, দেখা যায় যে দেখুন রোদে সবাই যাচ্ছে, সবার হচ্ছে না, তার মানে কি কিছু একটা ভেতরে প্রবলেম আছে। দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে যে ধরুন আপনার পেটের কোনো সমস্যা হচ্ছে, লিভার ঠিক কাজ করছে কিনা এইটা, আরেকটা যেটা হয় এগুলো হিট অ্যালার্জি বা যে কোনো অ্যালার্জি, যেখানে আমাদের যে শরীরের মধ্যে অ্যালার্জিটা থাকে সেটা সবারই থাকে, কিন্তু যাদের এই অ্যালার্জিক রিয়াকশন হয় তার মানে সেখানে অ্যালার্জির ব্যাপারটা বেশি আছে, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি কি আমাদের যে ইমিউনিটি এটা ওভার রিয়াক্ট করা শুরু করে, মানে বেশি প্রোটেক্ট করতে গিয়ে বডিকে এই বিভিন্ন সমস্যাগুলো দেখিয়ে দেয়, ঠিক আছে, যেটা না করলেও চলতো। যেমনি ধরুন অনেকের আছে কি, উদাহরণ দিলে বুঝবেন যে ধুলো লাগলে হাঁচি ওঠা শুরু করে, ধুলো সবারই লাগছে, ধরুন সারা পুরো অ্যাটমসফিয়ারের মধ্যেই ধুলো আছে আমাদের, ঠিক আছে। এবার কি হচ্ছে, কারো জন্য বডি বেশি মানে কেয়ারিং হয়ে যায় যে বাবা ওর ধুলো লেগেছে, তাহলে না না ক্ষতি হয়ে যাবে, একে ওটাকে নষ্ট করতে হবে, এই নষ্ট করতে গিয়ে এই সিমটমগুলো কিন্তু আমাদের চলে আসে, অ্যালার্জিক রিয়াকশন। ওটা করতে তো টেস্ট করে যদি দেখা যায়, সিএ একটা টেস্ট আছে, সেই টেস্টটা করে যদি দেখা যায় যে অ্যালার্জিক টেন্ডেন্সিটা বেশি আছে, তাহলে ওটাকে মেডিসিনের মাধ্যমে আস্তে আস্তে নর্মাল করে আনা যায়। নর্মাল হলে দেখবেন তখন আপনার ধুলো লাগলেও হচ্ছে না, রোদে বেরোলেও হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই তার সাথে লাইফস্টাইলটা একটু ভালোভাবে মেনটেন করলে অনেক ইজি হয় ব্যাপারটাকে সারিয়ে তুলতে আর কি। একদম। আমরা আবার একটু আলোচনায় ফিরবো, ডক্টর খানের কাছে যাব। এই যে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে ফাঙ্গাস টাইপের, ইনফেকশন টাইপের, অত্যাধিক রোদের ক্ষেত্রে বা বেরোলে আমাদের মুখটা লাল হয়ে যাচ্ছে, বা অনেক সময় মুখের মধ্যেই, বিশেষ করে তার মুখে বেশি মনে হয়, এগুলো আমরা লক্ষ্য করি, একটা যন্ত্রণা ভাব, এইগুলো ভীষণ অ্যাটাক করে আমাদের, বিশেষ করে ছাতা মাথায় হোক বা সানগ্লাস পরেও দেখা যায় যে এই সমস্যাগুলো ভীষণ তৈরি হয় গরমের সময়। আপনি কি অ্যাডভাইস দেবেন? অ্যাকচুয়ালি যার স্কিনে, সবার স্কিনে তো এগুলো হয় না, যাদের একটু সেন্সিটিভ স্কিন থাকে বা কারো একটু অয়েলি স্কিন থাকে, সেই সব স্কিনের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে থাকে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ছাতা টাতা নিয়ে তো অবশ্যই আর করতে হবে, বা মুখটা ঢাকা নিয়ে, মানে নাক পর্যন্ত রুমাল বেঁধে হোক বা কোনো মাস্ক ইউজ করে করতে হবে। আর বাইরে বেরোনোর আগে তাকে সানস্ক্রিন ইউজ করে নিতে হবে। সানস্ক্রিন ইউজ করলে তাদের ওই মানে সানবার্ন ব্যাপারটা তার সেই বিধে আসবে না। আর প্রোটেক্ট করে আর কি সান। আর নর্মাল রানিং ওয়াটারে প্রথমে ফেসটাকে বাড়ি থেকে বেরোনোর সময় ধুয়ে নিতে হবে, আর কোথাও পৌঁছে গিয়ে সেখানেও নর্মাল যে রানিং ওয়াটারে সে মানে মুখ ধোয়া, ওটা একটা আলাদা ব্যাপার আছে। হ্যাঁ, এবারে ধোয়ার পর বাড়ি থেকে সানস্ক্রিন মেখে বেরোলে তারা কোনো অসুবিধা নেই, বা আবার যেখানে যাচ্ছে সেখানে গিয়ে কোনো কারণে সানস্ক্রিনটা ইয়ে হচ্ছে, তার মুখটা ধুয়ে আবার একটু লাগিয়ে নিল, মানে মুখটা বরাবরই একটা রানিং ওয়াটারে ধুয়ে রাখলে সেই স্কিনটা ঠিকঠাক থাকে বা ইফেক্টিভ থাকে আর কি। একদম। আমরা অবশ্যই আরো এই বিষয়ে জানবো, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বাবুইন থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, আমার তো কথা বলতে সমস্যা হচ্ছে। কি সমস্যা বলুন? হ্যাঁ, কথা বলতে গেলে মাঝে মাঝে আসতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি না, একদম ক্লিয়ার কথা আসছে না, আরেকবার একটু বলুন। কথা আটকে যায়। ও, কথা আটকে যায়। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। তো এই জন্য কি কোনো ট্রিটমেন্ট হয়েছে? আচ্ছা, ডক্টর ভাদুরী বলবেন। আপনার যে কথা আটকে যায়, এটা কি কথা মানে একদম জন্ম থেকেই এরকম নাকি হঠাৎ করে হয়েছে? হঠাৎ করে এটা কি মনে হয়েছে? আচ্ছা, মানে ছোটবেলা থেকেই ছিল জিনিসটা, তাই তো? না না না, হঠাৎ করে হয়েছে। হঠাৎ করে বলতে আপনার বয়স কত এখন? 23 বছর। মানে কি হয় আপনার ব্যাপার, দেখুন দুটো ব্যাপার আছে।
একটা হচ্ছে স্ট্যামারিং বলে, ঠিক আছে, তোতলামি। মানে ওটা কেন হয়, বিশেষ করে হয় যখন আপনার কনফিডেন্সের অভাব হয়। দেখবেন আপনি কোনো একটা ইন্টারভিউ ফেস করতে গেছেন বা কাউকে একটা নতুন লোকের সাথে, হ্যাঁ স্ট্যামারিং প্রবলেম হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনি শুনুন টিভিতে। দেখুন, এটা খুব একটা বড় সমস্যা নয়, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম মেন। দেখবেন আপনি যখন আপনার মার সাথে কথা বলছেন, বাবার সাথে কথা বলছেন নর্মালি, যখন আপনি হ্যাপি আছেন, আনন্দ করে কথা বলছেন, তখন হবে না। যখন আপনি ওভার এক্সাইটেড হবেন, দেখবেন বেশি আনন্দ হয়ে গেল, তাহলে হয়তো হতে পারে কথা জড়িয়ে যায়, ঠিক আছে। বা ধরুন একটা ওয়ার্ড কমপ্লিট করতে গেলে একটু টাইম নিয়ে নিচ্ছে। আবার ধরুন যখন আপনি খুব বেশি রেগে যাচ্ছেন, দেখবেন তখন এই সমস্যাটা আসতে পারে। যখন আপনি দেখবেন যে কোনো একটা নতুন লোকের কাছে আপনি পরিচয় করতে যাচ্ছেন, যাকে হয়তো আপনি চেনেন না বা তার সম্বন্ধে আপনি অনেক বেশি মানে জেনে নিয়েছেন আগে থেকে, যে আপনার ভয় হচ্ছে ভেতরে, বাবা এই ভদ্রলোকের সাথে কথা বলবো বা এই ভদ্রমহিলার সাথে কথা বলবো, উনি তো অনেক মানে হাইফাই, ঠিক আছে, এইটা যখন আপনি ভেবে নেবেন মনে মনে। অথবা দেখা যাবে যে আপনি একটা কোনো কাজে গেছেন, যে কাজটায় হয়তো আপনার একটা টেনশন কাজ করছে, আমি এই পরীক্ষাটায় পাস না করলে প্রবলেম হয়ে যাবে, এই চাকরিটার ইন্টারভিউতে যদি না ক্লিয়ার করতে পারি তাহলে আমার অসুবিধা হয়ে যাবে। এই রকম যখন সিচুয়েশনগুলো হবে, তখন দেখবেন, আজকে ধরুন আপনি কথা আপনারটা আমরা ঠিক মতো বুঝছিলাম না কেন, আপনি যখনই ফোনে করছেন কথাটা, আপনি ভাবছেন যে ওনাদেরকে টিভিতে দেখা যাচ্ছে, ডাক্তারবাবুদের সাথে আমি কথা বলবো, কি বলবে বা আমার কথাটা কীরকম শোনাবে বা ওনারা কি ভাববে, এই যে এতগুলো ব্যাপার আপনি ভেবে ফেলছেন, তার জন্য স্ট্যামারিংটা হচ্ছে। এটা কিন্তু আপনার আয়ুর্বেদে একটা খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, যেটা বলে পঞ্চকর্মা। মেডিসিন তো আছে, ঠিক আছে, মেডিসিনটা দিয়ে কিছু ট্রিটমেন্ট হবে, তার থেকে অনেক বেশি ভালো হবে আমাদের যখন আপনাকে পঞ্চকর্মাটা দেওয়া হবে। পঞ্চকর্মা দিলে কি হয়, আপনার কনসেন্ট্রেশনও বাড়ে, আপনার কনফিডেন্সও বাড়বে। কারণ এই যে ব্রেন, এটা ব্রেন থেকে আসে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো, ঠিক আছে, ব্রেন তার সাথে ইমোশন, এই সব কিছু নিয়ে কিন্তু এক সাইকোলজিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয় মানুষের মধ্যে। তো যখন পঞ্চকর্মা করবেন, দেখবেন আপনার আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে, কুল থাকবেন, আপনি কুল থাকতে পারবেন। যখনই কুল থাকতে পারবেন এবং সেটা মেনটেন করবেন সব সময়, দেখবেন আস্তে আস্তে আপনার এই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে গেছে। তার সাথে আমাদের এখানে এলে আপনাকে একটু কাউন্সিলিংও করা হবে সাইকোলজিক্যালি, যে আপনি কনফিডেন্স কিভাবে বেশি পাবেন। একটা জিনিস জানবেন, আমি একটা ছোট্ট করে বলি, আপনি উল্টো দিকে যে যার সাথে কোনো কথা বলছেন, যে কোনো সিচুয়েশনে ফেস করছেন, আপনি এইটা জানবেন যে আপনি আপনার বেস্টটা দেবেন, তারপর কি হবে সেটা ছেড়ে দিন। আমি আমার বেস্টটা দেব। সে পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তি হতে পারে, সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারে, সে নলেজের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ হতে পারে, আমার সেসব জানার দরকার নেই। আমি আমার বেস্টটা দেব এবং যতটা ভালোভাবে পারবেও দেব। এবার যদি তাতে সাকসেস হলো তো হলো, না হলে আমি আবার চেষ্টা করব। এই জিনিসটা মাথায় সবসময় রাখবে। ও কি ভাবলো না ভাবলো আমার আসা যায় না, আমি আমার বিহেভিয়ারটা ঠিক রাখবো, কথার ধরনটা ঠিক রাখবো, কথাটা আমি যতটুকু জানি সেটা জানাবো, আমি কথাটাকে না জেনে বেশি বলতে চাইবো না, যতটুকু জানি। আরেকজন আমার থেকে বেশি বলতে পারে, কিন্তু আমি দুটো কথা এমন বললাম, হয়তো আমি যতটুকু জানি, হয়তো আমি সিলেক্ট হয়ে গেলাম, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন কনফিডেন্স যত বেশি বাড়বে আপনার, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আপনার থেকে সরতে থাকবে। আর একটা ট্রিটমেন্ট যেহেতু আছে আমাদের কাছে আয়ুর্বেদায়, একবার পারলে আমাদের সাথে এসে কথা বলে নিন। একদম, অবশ্যই আমরা আরো এই বিষয়ে জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি আছি, চলে যাচ্ছি। কোথা থেকে বলছেন? কোনটা থেকে? আচ্ছা, বলুন, সমস্যাটা বলুন। সমস্যা আমার 6 মাস ধরে গ্যাস নামলে হচ্ছে। গ্যাস, ওষুধ খাচ্ছি, কিছু করছে না। ওষুধ খাওয়া চলছে, মানে রানিং ওষুধ খাচ্ছেন? হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, ডক্টর খান বলছেন। আচ্ছা, আপনার বয়স কত? আমার গ্যাস 41 বছর। 41 বছর। আগে কখনো কোনো গ্যাস অম্বলের সমস্যা ছিল না আপনার? না, আগে অল্প বয়স ছিল, তখন হয়তো বুঝতে পারতাম না। বয়স যেতে আমি বুঝতে পারছি যে গ্যাস অম্বল হয়। হয়তো টাকা ছিল, আমি বুঝতে পারতাম না। আচ্ছা আচ্ছা, রেগুলার কি পটি হয় ক্লিয়ার?
হ্যাঁ রেগুলার করে, যেরকম হলে দিনে 2-3 বার কাজে হয়। আচ্ছা, বাড়িতে থাকেন না বাড়ি থেকে বেরোতে হয় বাইরে? না কোথাও বেরোতে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি টিভিতে শুনুন আপনি। আপনি টিভিতে শুনুন। দেখুন, গ্যাস অম্বল যে সমস্যাটা বলছেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে একটা ক্রনিক হয় ডিজিজ আর কি, মানে দীর্ঘদিন ধরে এই জিনিসটা হতে থাকে, এরকম না যে হঠাৎ করে হয়েছে। আপনারা বললেন 6 মাস, 6 মাসটাকে অ্যাকচুয়ালি আমরা ক্রনিকের মধ্যে ফেলতে পারি, এরকম না যে 7 দিন ধরে হয়েছে ব্যাপার। তো আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন, ভালো কথা, আপনার সেই ট্রিটমেন্ট আপনি করুন, বা আপনার সেটা কোর্স কমপ্লিট করুন, সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনাকে তার মধ্য থেকে খাওয়া দাওয়া ঠিক করতে হবে। খাওয়া দাওয়া ঠিক করতে বাড়িতে থাকেন বললেন, যেমন আশা করি আপনি বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার আপনার খেতে হয় না। তো আপনি বাড়ির মধ্যে যে খাওয়া দাওয়া করছেন সেখানে একটু মানে তেলের পরিমাণটা কম করে দিয়ে রান্না করুন, মানে যে খাবারগুলো রান্না করছেন সেখানে যাতে তেলটা কম থাকে। আর আমিষ খাওয়া দাওয়াটা করুন, কিন্তু সপ্তাহে ধরুন 1 দিন 2 দিন হয়তো মাছ মাংস ডিম খেলেন, আর বাকি সপ্তাহে ধরুন 2-3 দিন এরকম করলেন যে নিরামিষ খাবার খেলেন, বাকি দিনগুলো আপনি মাছ মাংস ডিম এরকম খেলেন, বাট একটু কম পরিমাণে তেল দিয়ে রান্না করবেন। মানে এরকম না যে তেলে কষিয়ে বেশি ফ্রাই করে রান্না করলেন বা এরকম কিছু করলেন। আর জলটা আপনি ঘন ঘন মানে পান করুন। আর খাওয়া দাওয়াটা যখন করবেন না, মানে পেট খুব বেশি ভর্তি করে খাওয়া দরকার নেই, পেট ভর্তি হবে এরকম খাবেন, কিন্তু দিনে ধরুন 4 বেলা খাওয়া দাওয়া করছেন, কিন্তু 4 বেলায় যে খুব বেশি খেতে হচ্ছে সেটা না, খাওয়া দাওয়াটার ধরনটা ঠিক করতে হবে। আমরা কী করি, একবার খুব সকালে একদম কম খেয়ে নিই, দুপুরে প্রচুর খেয়ে নিলাম, বা বিকেলে অল্প খেলাম, রাতে আবার প্রচুর খেয়ে নিলাম, এরকম না। মানে খাওয়া দাওয়াটা 4 বেলায় করছেন, 4 বেলায় খুব বেশিও না খুব কম না, মানে পেট ভর্তি হচ্ছে, ঠিক আছে, ব্যাস এইটুকুই। খাওয়া দাওয়াটা ঠিকঠাক করুন। জল খান, মিনিমাম 4 লিটার করে আপনি জল খান, আপনার যে বয়স বললেন সেই 4 লিটার করে জল খান। আর এমনি মাঝে মধ্যে ফলও খান, বিকেলের দিক করে ধরুন ফলাহার যেটা বলি আমরা, ফলটাও খান, যে ফল সিজনাল যে ফ্রুটগুলো হয় সেগুলো খান, কোনো অসুবিধা কিছু নেই। এইভাবে আপনি খাওয়া দাওয়া লাইফস্টাইলটা ঠিক করুন, আপনার দেখুন গ্যাস অম্বল ঠিক হয়ে যাবে। আর তারপরে যদি মনে হয় যে আপনি এই যে সমস্যা হচ্ছে এটার জন্য আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাতে চান, তো আপনি আপনার বাড়ির নিকটস্থ চেম্বার আছে সেখানে আপনি আসুন, আপনি হেল্পলাইন নাম্বার যোগাযোগ করুন, আমরা আপনার এই ট্রিটমেন্ট করে দেবো। তো আপনাকে এরকম না যে আপনাকে সারা জীবন ধরে মেডিসিন খেতে হবে, আপনার যে সমস্যা হচ্ছে এটা আপনার 2-3 মাস 4 মাস খেলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। একদম। আপনারা জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু এমন একটি চিকিৎসা পদ্ধতি, একদম প্রাকৃতিক উপায়ে, একেবারে ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু ভেষজ গুণ সমৃদ্ধ যেই ঔষধের দ্বারা কিন্তু একদম সুন্দরভাবে একদম প্রপার ট্রিটমেন্টটা আপনি পাচ্ছেন, একদম রুট থেকে, যেটা শিকড় থেকে আপনাকে একদম মানে কি বলবো, একেবারে আপনি যতদিন বাঁচবেন ততদিনই কিন্তু আপনাকে একদম প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ সেই ঔষধ কিন্তু আপনাকে সাহায্য করছে। আপনাকে যে সারা জীবন ওষুধ খেতে হবে তাও না, কিন্তু নো কেমিক্যালস, আপনারা জানেন যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো রাসায়নিক পদার্থ মিশ্রিত না। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি এমন একটি চিকিৎসা পদ্ধতি এবং কাটা ছেঁড়া নেই, বিনা অপারেশনে কিন্তু আপনি কিন্তু একটা সুস্থ জীবন লিড করতে পারছেন। এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছেন এবং একদম সুস্থ সবল সতেজ জীবনকে কিন্তু আপনি ফিরে পাচ্ছেন। বিভিন্ন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের কিন্তু এখানে ট্রিটমেন্ট হয়, সেই ছোট রোগ থেকে, সামান্য রোগ থেকে একেবারে বড় রোগ, যেই রোগগুলো নিয়ে কিন্তু আপনারা ভীষণভাবে চিন্তিত হন, সেই সব বিভিন্ন রোগের চিকিৎসা হয়ে মানুষ কিন্তু একদম সুন্দরভাবে তারা কিন্তু একটা প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ভীষণ ভালো আছেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আমরা অবশ্যই একদম আমরা প্রায় আমরা শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা তার আগে একটু ডক্টর ভাদুরীর কাছে যাব, যেটা হলো ডাক্তারবাবু আপনাদের এখানে কিন্তু লা এলিগেন্স বা অ্যাস্থেটিক একটি ডিপার্টমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে কিন্তু স্কিন এবং হেয়ার ট্রিটমেন্ট হয়। আমরা সে বিষয়ে একটু ছোট্ট করে জানবো। হ্যাঁ, দেখুন আমাদের এনবিপিরই একটা ডিভিশন রয়েছে যেটা হচ্ছে স্কিন এবং হেয়ার অ্যাস্থেটিক্সের, মানে সৌন্দর্যের ব্যাপারটা, সৌন্দর্য কিভাবে বাড়িয়ে তোলা যায় একজন ব্যক্তির। সেখানে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হচ্ছে। ট্রিটমেন্টগুলো একেবারে বিদেশের মাটিতে যেমন ধরনের ট্রিটমেন্ট পাওয়া যায়, ভারতেও কিন্তু আমাদের এখানে আমাদের ক্লিনিকে কিন্তু সেই ধরনের ট্রিটমেন্ট পাবেন। এবং সেটা কিন্তু কমপ্লিটলি যারা ধরুন খুব সাধারণ ব্যক্তিও মনে করছেন যে আমাদের জন্য তো এটা নয়, এই সৌন্দর্যটা রক্ষা করার জন্য যেসব ট্রিটমেন্ট আপনি বলছেন বিদেশে যা পাওয়া যায় আমাদেরও তাই, তো কিন্তু না, এটা আপনাদের সবার সাধ্যের মধ্যেই হবে। এবং আমরা এটা বলতে পারি একই ট্রিটমেন্ট বিভিন্ন জায়গায় যেটা খুব কস্টলি করে দিচ্ছে, আমরা কিন্তু সব মানুষের সাধ্যের মধ্যেই সেই ট্রিটমেন্টটা এনে দিচ্ছি। এইটাই আমাদের কিন্তু একটা ইচ্ছে যে সবাই এর মানে এই সুযোগটা কিন্তু গ্রহণ যাতে করতে পারে। এখানে কি কি ধরনের ট্রিটমেন্ট হয় একটু বলে দিই, তাহলে সবার সুবিধা হবে। ধরুন আপনার চুলের সমস্যা দেখা যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে অতিরিক্ত, বয়সের আগে চুল দেখা যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে চুল যেগুলো আছে পড়ে গিয়ে আবার নতুন করে কিন্তু চুল গজাচ্ছে না, ঠিক আছে, এই প্রবলেমগুলো ঠিক হবে। মাথার মধ্যে খুশকি আছে অতিরিক্ত মাত্রা, সেগুলো কিন্তু
ঠিক করা যাবে। সেগুলো ঠিক না করলে চুল পড়াটাও কিন্তু চলতে থাকবে। সেখান থেকে খুশকি থেকে অনেক সময় দেখা যায় যে মুখের মধ্যে কিন্তু র্যাশেস ওঠে, বুকে পিঠে র্যাশ ওঠে, সেগুলোও ঠিক করা যাবে। মুখের দিকে আসি, স্কিনের। এবার স্কিনে অনেক সময় ব্রণ অতিরিক্ত মাত্রায় হয়, সেগুলো ঠিক করা যাবে, তার ট্রিটমেন্ট রয়েছে। ব্রণর সাথে সাথে ব্রণর যে অনেক সময় দাগ হয়ে যায় কালো কালো, সেগুলো ঠিক করা যাবে। ব্রণ থেকে অনেক সময় গর্ত হয়ে যায়, কালো একদম ডিপ ডিপ গর্ত হয়ে যায় গালের মধ্যে, দেখতে খুব বাজে লাগে, সেগুলো ঠিক করা যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মুখের মধ্যে মেচেদার দাগ, গালগুলো কালো হয়ে যাচ্ছে, চোখের ওপরে কালো, ভুরুর ওপরে, নাকের ওপরে কালো হয়ে যাচ্ছে, এইগুলোও ঠিক করা যাচ্ছে। অনেকের দেখা যায় আন্ডার আই ডার্ক সার্কেল, খুব রুগ্ন লাগে দেখতে, চোখের তলায় গোল গোল কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেন মনে হয় যে অনেক দিন ধরে মানে অসুখে ভুগছে। তো এই সমস্যাগুলো কিন্তু ঠিক করা যাবে। তার সাথে সাথে আছে ধরুন কারো স্কিনের কালারটা খুব কালচে হয়ে যাচ্ছে, সেটাকে ঠিক করা যাবে। এবং কারো বয়সের ছাপ পড়ে যাচ্ছে, গাল ভেঙে যাচ্ছে, কুচকে যাচ্ছে, কপালে রিঙ্কেলস চলে আসছে, সেগুলো ঠিক করা যাবে। তার পাশাপাশি ধরুন অনেকের কি হচ্ছে যে গ্লো নেই, স্কিনের মধ্যে একদম গ্লো হারিয়ে গেছে, একেবারে উজ্জ্বলতা নেই, মনে হচ্ছে যে শুকনো স্কিনটা, সেগুলো ঠিক করা যাবে। তার সাথে সাথে আরও আছে যে যাদের মহিলাদের অতিরিক্ত মাত্রায় লোম চলে আসছে মুখের মধ্যে, গালের মধ্যে, সেগুলোও কিন্তু ঠিক করা যাবে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি খুশি সাঁওতাল। বলুন কি সমস্যাটা, বলুন। কলকাতা যাদবপুর থেকে। আচ্ছা বলুন সমস্যাটা। সমস্যা আচ্ছা, প্রচন্ড হারে খুশি হয়। হ্যাঁ, খুশকি, আচ্ছা অনেকে সেরকম বুঝি 12 মাস হয়, কমছে না এটা। আচ্ছা ডক্টর খান, এটা কি কোনো মানে সিজনাল হয় না সারা বছরই হয়? সারা বছরই হয়। মানে এরকম তো অনেকে হয়, দেখুন শীতকাল হয়, আপনার কি সারা বছরই হয় সেটা? খুব কি চুল পড়ে? ফুল পড়ে না, সেটা হয়। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে বলছি, আপনি টিভিতে শুনুন। শুনুন আপনি। দেখুন আপনার যে সমস্যাটা হচ্ছে খুশকির ড্যান্ড্রফ, এটা অ্যাকচুয়ালি আমাদের মাথারই স্ক্যাল্পের একটা ছাল ওঠে আর কি, মানে আমাদের যে স্ক্যাল্পের ইয়ে আছে সেখানে ছাল ওঠে, সেখানে খুশকি হয় আর কি। তো খুশকি থেকে চুল পড়া একটা ব্যাপার আছে। তো আপনার যেমন বলছেন সারা বছর হয় ব্যাপারটা, সারা বছর বলছেন যেমন হয়, তো এটার তো আপনার ট্রিটমেন্ট করাতে হবে, নাহলে পরবর্তীকালে আপনার চুল বেশি উঠবে বা আপনার স্ক্যাল্প সোরিয়াসিস যেটা হয় আর কি, এটাকে বলা হচ্ছে। তো ঠিক আছে, আপনার যে সমস্যা হচ্ছে, দেখুন এটা তো বাড়িতে বসে ট্রিটমেন্ট করা সম্ভব না। আপনি এটা আপনার যে বাড়ির নিকটস্থ চেম্বার আছে আপনার আয়ুর্বেদিক, আমাদের ইয়ে আছে, সেখানে আসুন, কারণ এটার খুব ভালো ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। এই সমস্যাটা হচ্ছে আপনার খুশকি চুল পড়া, এটা পুরোপুরি নির্মূল হয়ে যেতে পারে। আর এটা ট্রিটমেন্ট যদি না করেন তাহলে পরবর্তীকালে আপনার স্ক্যাল্প সোরিয়াসিস থেকে আপনার চুল একদম উঠে যেতে পারে। তো এই জন্য আপনি এটা ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি করুন, আপনার বাড়ির আশেপাশে যেখানে আছে আপনার ঠিক হয়ে যাবে এই সমস্যাটা। একদম। অবশ্য আমাদের একদম বিদায় নিতে হবে। ডাক্তারবাবু আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।